নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের যে ক্লাস 12-এর যে হিস্ট্রি কোয়েশ্চেন ব্যাংকের যে 2-এর মান, 3-এর মান, 4-এর মান এবং 5-এর মান রয়ে গিয়েছিল, সেইগুলি তোমাদের সামনে আমি আজকে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই খুব সুন্দর ভিডিওটা ভালোভাবে দেখো, বা তোমরা যারা এই পিডিএফটা মনে করো তোমরা বাই করতে চাও, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা এটা বাই করতে পারো খুব সহজেই। কালকে একজন ফোন করেছিল যে কোয়েশ্চেন ব্যাংকের যে পিডিএফটা রয়েছে আনসার সহ বাই করতে পারবে কিনা। আমি ভুলে তাড়াহুড়োর ভুলে আমি বলেছি যে কোয়েশ্চেন ব্যাংকের বানানি হয়নি, আনসার শিট বানানো হয়নি, আসলে বানানি হয়ে গিয়েছিল। আমার মনে নাই, আমার যে কম্পিউটারাইজে রয়ে গেছে। তো আমি আজকে সকালে চেক করেছি, হঠাৎ মনে পড়েছে না হয়তো তো রয়ে গেছে আমার। তো তার জন্য আমি তার কাছে মাপ চাচ্ছি। তো তুমি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে তুমি অবশ্যই এটা কিনে নিতে পারো। তো চলো এখন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথম থেকে কোয়েশ্চেন যেটা থাকতে তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের প্রথম কোয়েশ্চেন, ষোড়শ মহাজন পদগুলোর মধ্যে দুটি প্রজাতান্ত্রিক ও দুটি রাজনৈতিক জনপদের নাম লেখো। তোমরা যারা কিনতে ইচ্ছুক না, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আনসারগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিতেও পারো। তোমরা যেভাবে করতে চাও তোমরা এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তারপর দেখো, তো ষোড়শ মহাজন পদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক জনপদ হলো বজ্জী ও মল্ল, আর দুটি রাজনৈতিক হলো মগধ ও কৌশল। ইন্ডিকা গ্রন্থের লেখককে এই গ্রন্থ থেকে কি তথ্য পাওয়া যায়? ইন্ডিকা গ্রন্থের লেখক হলো মেগাস্থেনিস, আমরা সবাই জানি। এই গ্রন্থ থেকে মৌর্য রাজধানীর পাটলিপুত্র বিবরণ পাওয়া যায়, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাসাদ সম্বন্ধে বিবরণ পাওয়া যায়, ভারতীয় সমাজের বিবরণ বা দাস ব্যবস্থা কেমন ছিল সেই সম্বন্ধে বিবরণ পাওয়া যায়, মৌর্য প্রশাসন সম্বন্ধে বিবরণ পাওয়া যায়। 3 নাম্বার কোশ্চেন, কাকে কেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়? ঠিক আছে, এটা সবখানে দেখেছি আমি জিনিসটা। তো এটা আমি পেয়েছি যে চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের সর্বপ্রথম সম্রাট বলা হয়, এটাই ঠিক। তিনি 340 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে এবং তার পিতা বিন্দুসারের মৃত্যুর পর 321 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন। এই যে রয়েছে যেটা ঐতিহাসিক সমাজ, এটা বইও কি রয়েছে আমি বইও পাইনি এটা ভালো করে খুঁজে, কারণ অনেক বড় বই, এটা খুঁজতে অনেক দেরি হয়। এটা আমি গুগল থেকে নিয়েছি, তো সেখানে এটা চন্দ্রগুপ্ত মৌর্য ছিল। তো এটা আসলে চন্দ্রগুপ্ত মৌর্যই হবে আমার মনে হয়, ঠিক আছে। তারপর দেখো, এই মানব জাতির প্রথম ধর্মগুরু কে ছিলেন? তাদের জীবন কল্যাণমূলক কাজ। এটা হিন্দু ধর্ম হিসাবে একরকম, মুসলিম ধর্ম হিসাবে একরকম, আবার যে খ্রিস্টান ধর্ম আছে এই ধর্ম হিসাবে একরকম। তো তিনটা আলাদা আলাদা ধর্মের যে আলাদা আলাদা যে ধর্মগুরু রয়েছে সেটা আলাদা রকমের। তার জন্য আমি এটা আনসারটা এখানে দেইনি, তোমরা একটু দেখে নিও এটার আনসারটা, যদি তোমরা নোট বইয়ে বা তোমরা যে তোমাদের টেক্সটে তোমরা পাও। তো অশোকের ধর্ম বলতে কি বোঝায় এখানে রয়েছে, তোমরা দেখতে পারো। এটা অশোকের শাসনকালে ধর্ম বলতে সাধারণত বৌদ্ধ ধর্মের নীতি শিক্ষা ও নৈতিক আদর্শকে বোঝানো হয়। তবে এটি শুধুমাত্র ধর্মীয় অর্থে সীমাবদ্ধ ছিল না। অশোকের ধর্ম মূলত ন্যায়, নৈতিকতা, অহিংসা, দয়া, সত্যবাদিতা ও প্রজাদের কল্যাণের প্রতি তার ফলশ্রুতি প্রকাশ করত। নেক্সট কোয়েশ্চেন, আল-বিরুনিকে তুলনামূলক ধর্মতত্ত্বের জনক বলা হয় কেন? আল-বিরুনিকে তুলনামূলক ধর্মতত্ত্বের জনক বলা হয় এর কারণ হলো তিনি বিভিন্ন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা করেছেন। তিনি সর্বপ্রথম প্রাচ্যের জ্ঞান বিজ্ঞান ও বিশেষ করে ভারতের জ্ঞান ও বিজ্ঞানের প্রতি মুসলিম মনীষীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। অধ্যাপক মাহবা বলেন যে আল-বিরুনি শুধু মুসলিম বিশ্বের নন, তিনি ছিলেন সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন। নেক্সট কোয়েশ্চেন, 7 নম্বর কোয়েশ্চেন, রিহাল্লা গ্রন্থ থেকে ভারতের দাসপ্রথা সম্পর্কে কি জানা যায়? ইবন বতুতা রচিত রিহাল্লা গ্রন্থ, তার পূর্ব নাম হচ্ছে এটা থেকে তোমাদের কি জানা যায় ভারতের দাস ব্যবস্থা সম্বন্ধে কি জানা যায় দেখো, এখানে রয়েছে দাসপ্রথার প্রচলন। ইবন বতুতা তার ভ্রমণকালে দেখেন যে দিল্লির সুলতান মাহমুদ বিন তুগলকের শাসনমলে ভারতে দাসপ্রথা প্রচলিত ছিল। দাসদের ব্যবহার, দাস ও দাসীদের বিভিন্ন কাজে নিযুক্ত করা হতো, এটা তারা পেয়েছিল। এখানে তোমরা আনসারটা তুলে নিতে পারো। এখানে বাসরিয়া ও বেশ্রিয়া কাদের বলা হয় এটা দেখো তোমরা। এখানে বাসরিয়া হচ্ছে শরীয়ত মেনে চলা সুফিরা যারা রয়েছে তারা শরীয়ত মেনে, তাদের বলা হয় বাসরিয়া। আর যে সুফিরা শরীয়তের নিয়ম অনুসরণ করে না তাদের বলা হয় বেশ্রিয়া, ঠিক আছে। এটা তোমরা দেখে নিও একটু। ভক্তি আন্দোলন বলতে কি বোঝো? আমরা সবাই জানি ভক্তি আন্দোলন ভক্তি আর সুফিবাদ অধ্যায় থেকে কেটে এসেছে। তো তোমরা অবশ্যই সুন্দর করে জানো, তোমরা অবশ্যই অধ্যায়টা পড়েছো তোমরা বাড়িতে। ভক্তিবাদী আন্দোলন বলতে হিন্দু ধর্মের মধ্যে মধ্যযুগে উদ্ভূত হওয়া এক ধরনের ধর্মীয় প্রবণতাকে বোঝায়। এই আন্দোলনে একক দেবতার প্রতি ব্যক্তিগত ভক্তির উপর জোর দেওয়া হয়। ভক্তিবাদী আন্দোলনের ধর্মীয় সংস্কার আন্দোলনও বলা হয়। ভক্তিবাদী আন্দোলনকে ধর্মীয় সংস্কার আন্দোলনও বলা হয়। মনে রাখবে ভক্তিবাদের যে মেইন ছিল তার নাম হচ্ছে শঙ্করাচার্য, ঠিক আছে না? তো মনে হয় না আমরা শঙ্করাচার্য, এটা ঠিক আছে। সুফিবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সুফিবাদের বৈশিষ্ট্য, সুফিবাদে ভক্তিমূলক ধারণা রয়েছে। সুফিবাদে তাওহিদ বা একতা এবং মহব্বত বা প্রেম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সুফিবাদে আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। ভক্তিবাদ যেটা এটা হিন্দু ধর্মের ভিতরে রয়েছে, আর সুফিবাদ যেটা এটা মুসলিম ধর্মের মধ্যে রয়েছে, ঠিক আছে। তারপর দেখো, ইসলাম ধর্মের 5টি স্তম্ভ
বা পালনীয় কর্তব্য কি কি? দেখো এটা 5টি স্তম্ভ কি কি? এখানে রয়েছে শাহাদা বা ইমানের ঘোষণা, সালাত বা নামাজ, জাকাত বা দান, মানে দুটো একটি ওয়ার্ড, মানে একটা আরবি ওয়ার্ড একটা বাংলা ওয়ার্ড, ঠিক আছে। রোজা বা সাওম, হজ্জ বা তীর্থযাত্রা, ঠিক আছে, তোমরা দেখবে এখানে। স্ল্যামস বা কাফের কাদের বলা হয়? স্ল্যামস বলা হয় যে একটি সংস্কৃত শব্দ, বিদেশিদের বর্ণনা করতে ব্যবহৃত হয় যারা বৈদিক সংস্কৃতি ও ধর্মের অংশ ছিল না। শব্দটি কোনো জাতি বা ধর্মের লোকেদের বর্ণনা করতে ব্যবহৃত হতো, ঠিক আছে না। দেখো, আর কাফের হচ্ছে আরবি ভাষার শব্দ, হচ্ছে যেটা কাফের, যারা ইসলামে বিশ্বাস করে না বা যারা মুসলিম নয় তাদের বর্ণনা করতে ব্যবহৃত হয় এই শব্দটি কাফের, ঠিক আছে, যেটা অবিশ্বাসী অর্থ। কাফের বা এই শব্দটি প্রায় কাফের বা অবিশ্বাসী হিসাবে অনুবাদ করা হয়। পদ্মমহল কোথায় অবস্থিত? এটি কয়তলা বিশিষ্ট? পদ্মমহল কর্ণাটকের হাম্পি শহরে অবস্থিত, একটি দ্বিতল বিশিষ্ট, ঠিক আছে। কে কখন হাম্পি শহরে ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? হাম্পি শহর ধ্বংসাবশেষ আবিষ্কার 1800 সালে কর্নেল কলিন ম্যাকেঞ্জি আবিষ্কার করেন, ঠিক আছে। তারপর দেখো, কারা কখন বিজয়নগর সমাজ প্রতিষ্ঠা করেন? হরিহর ও বুক্কা রায়, ঠিক আছে না, হরিহর ও বুক্কা, ঠিক আছে না, সঙ্গম বংশের ছিল তারা। 1336 সালে বিজয়নগর সমাজ প্রতিষ্ঠা করেন, এই দুই ভাই সঙ্গম রাজবংশের ছিল, ঠিক আছে। তো আমরা জানি সবাই এই বিজয়নগর সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কৃষ্ণদেব রায়, ঠিক আছে, মনে রাখবো এটা, তোমরা অনেক সময় কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। গোপুরম কি? কে গোপুরম নির্মাণ করেন? মন্দিরের বিশাল প্রবেশদ্বারকে বলা হয় গোপুরম, এটা নির্মাণ করেছে রাজা কৃষ্ণদেব রায়। তালিগোটার যুদ্ধ কখন কাদের মধ্যে হয়েছে? তালিগোটার যুদ্ধ 23 জানুয়ারি 1565 সালে হয়েছিল। এই যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের হিন্দু রাজাদের বাহিনী এবং বিজাপুর ও বিদার আহমেদনগর ও গোলকুন্ডার মুসলিম সুলতানদের মধ্যে হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো, কোন নদীকে কেন্দ্র করে বিজয়নগর সাম্রাজ্যের বিকাশ ঘটে? বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত একটি খালের নাম, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্য বিকাশ ঘটে তুঙ্গা নদীকে কেন্দ্র করে। এই বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন রামরায় ছিলেন শাসক, সেই সময় শেষ শাসক ছিলেন রামরায়, ঠিক আছে। এটা যে রয়েছে এখানে খালের নামটা আমি পাইনি, তোমরা একটু দেখে নিও এটা, হ্যাঁ। মিল্কিয়ত কাকে বলে? মিল্কিয়ত বলতে ব্যক্তিগত মালিকানাধীন জমিকে বোঝায় যা কৃষকদের পরিবর্তে সাধারণ জমিদার, অভিজাত ও বা সামন্ত ব্যক্তিদের থাকতো, ঠিক আছে। মোগল যুগের কৃষি ব্যবস্থায় মহিলাদের ভূমিকা কি? মোগল যুগের কৃষি ব্যবস্থায় মহিলাদের প্রধানত গৃহস্থালির কাজে পাশাপাশি কৃষিকাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তারা ধান রোপণ এবং শস্য সংগ্রহ, পশুপালন এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনে সহায়তা করত। টোডরমল ব্যবস্থা কি? রাজা টোডরমলের রাজস্ব আদায়ের ব্যবস্থাকে টোডরমলের বন্দোবস্ত বলা হয়। তিনি মুঘল সাম্রাজ্যক আকবরের অর্থমন্ত্রী ছিলেন। টোডরমলের বন্দোবস্তের মধ্যে রয়েছে যাবত নামে পরিচিত রাজস্ব ব্যবস্থা, যা দাহশালা নামেও পরিচিত কর ব্যবস্থা নামে পরিচিত ছিল। মুঘল যুগে জলসেচ ব্যবস্থা কেমন ছিল? মোগল যুগে জলসেচ ব্যবস্থা ছিল উন্নত ছিল। কূপ, বাঁধ, ক্যানেল ও জলাধারের মাধ্যমে কৃষি জমিতে পানি সরবরাহ করা হতো বা জল সরবরাহ করা। ফাতেহপুর সিকরির কাছে আকবরের সময় তৈরি করা হতো নাহর ই ফরহাদ নামে একটি উল্লেখযোগ্য সেচ ব্যবস্থা, ঠিক আছে। তারপর দেখো, মুজারিয়ানদের সম্পর্কে কি জানো লেখো। মুজারিয়ান শব্দটি ফার্সি শব্দ মুজার থেকে এসেছে, যার অর্থ হলো কৃষক বা চাষি। মুজারিয়ানরা ছিল কৃষি জমির ভাড়াটে চাষি, যারা জমিদারের কাছ থেকে জমি লিজ নিয়ে, মানে ভাড়া নিয়ে চাষবাদ করতো, যেটাকে আমরা নিজের অক্ষরে আমরা করি, বা বাগি যেটাকে আমরা না, নির্দিষ্ট পরিমাণ খাজনা প্রদান করত, ঠিক আছে। ডান্ডি অভিযান কি? 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের লবণ আইন ভঙ্গ করার জন্য সংগঠিত অহিংসা আন্দোলনকে ডান্ডি অভিযান বলা হয়। গান্ধীজি 240 মাইল পথ হেঁটে ডান্ডি সমুদ্র তীরে গিয়ে লবণ তৈরি করে ব্রিটিশ আইনের প্রতিবাদ জানান, ঠিক আছে। তারপর দেখো, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? 1922 সালে চৌরি চৌরার ঘটনার বিক্ষুব্ধ জনতা 22 জন পুলিশকে থানায় পুড়িয়ে হত্যা করে, ঠিক আছে না, যেটাকে আমরা চৌরি চৌরার ঘটনাকে বলি। অহিংস নীতির পরিপন্থী এই ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। প্রত্যক্ষ সংগ্রাম দিবস কেন গ্রহণ করা হয়? মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবিতে প্রেক্ষাপট 1946 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেওয়া হয়। এই দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডেও বলা হয়। পুনা চুক্তি কখন কাদের মধ্যে হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে 24 সেপ্টেম্বর ব্রিটিশ সরকার, মহাত্মা গান্ধী ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। এটি নিম্নবর্ণের প্রতিনিধিদের বিষয়ে একটি সমঝোতা চুক্তি ছিল। নেক্সট, গান্ধীজি কেন লবণ আইনের আন্দোলনের অপরিহার্য বস্তু হিসেবে বেছে নিয়েছিল? লবণ যে আন্দোলন যে রয়েছে এটাকে, গান্ধীজি লবণকে আন্দোলনের মূল বিষয় করেন কারণ এটি ছিল সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় বস্তু এবং ব্রিটিশ সরকার এর উপর উচ্চ কর আরোপ করেছিল, যা দরিদ্র ভারতীয়দের জন্য অসহনীয় ছিল।
লাল বাল পাল, এটা পান না পাল হবে, এটা লাল বাল পাল বলতে কাদের বোঝানো হয়েছে? লাল বাল পাল বলতে বোঝানো হয়েছে ভারতের তিনজন জাতীয়তাবাদী নেতা, লালা লাজপত রায়, লাল দিয়ে বাল দিয়ে বাল গঙ্গাধর তিলক, আর পাল দিয়ে বিপিন চন্দ্র পালকে বোঝানো হয়েছে। ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়? 13ই এপ্রিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়, সেটাই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ঠিক আছে, মনে রাখবে 1600 রাউন্ড গুলি চালিয়েছিল, এটা অনেক সময় কোশ্চেন তোমাদের আসতে পারে। ঠিক আছে, মনে রাখবে। তো এখানে তোমাদের রয়েছে কি তিনের মানগুলি এখানে তোমাদের রয়েছে, তোমরা আমি পরের ভিডিওতে দিচ্ছি, তোমরা অবশ্যই তোমরা এই ভিডিওটা সুন্দরভাবে দেখো এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধু বা বান্ধবের সাথে শেয়ার করে দিও।